হ্যালো, ওয়েলকাম টু লং বেল চ্যানেল। সো আজকে প্রফেশনাল ট্রেডিং সাইকোলজি মাস্টার ক্লাসের পর্ব 5। আজ আমরা রিস্ক সাইকোলজি এবং ক্যাপিটাল প্রোটেকশন নিয়ে আলোচনা করব। প্রথমেই লক্ষ্য লাভ নয়, প্রথম লক্ষ্য টিকে থাকা। মার্কেটে কিন্তু আমাদের প্রথম লক্ষ্য কিন্তু লাভ হয় না, আমাদের প্রথম লক্ষ্য হয় টিকে থাকা। এ প্রফেশনাল ট্রেডার থিংস ফার্স্ট অ্যাবাউট রিস্ক, প্রফিট ইজ দ্য রিওয়ার্ড ফর ম্যানেজিং রিস্ক ওয়েল। আজ আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই। দু ধরনের ট্রেডার আছে, ট্রেডার এ এবং ট্রেডার বি। ফার্স্ট ট্রেডার মাসে 30%, ট্রেডার এ কি করে, মাসে 30% প্রফিট করে এবং কখনো বা মাঝে মাঝে সে পুরো ক্যাপিটালের 25% লস করে। এবার আসুন ট্রেডার বি। ট্রেডার বি কি করে? ট্রেডার বি করে মাসে 8 থেকে 12% প্রফিট করে, কিন্তু কখনোই তার পুরো ক্যাপিটালের 2%-এর ওপরে লস নেয় না। এবার আপনি বলুন, কাকে আপনি ট্রেডার বলবেন, প্রফেশনাল ট্রেডার বলবেন? উত্তর হবে কিন্তু ট্রেডার বি। কেন? কারণ হচ্ছে ট্রেডার বি কি করে, তার টোটাল ক্যাপিটালের কিন্তু 2% রিস্ক নেয়, ঠিক আছে? আর ট্রেডার এ কি করে, তার টোটাল ক্যাপিটালের 25% কিন্তু রিস্ক নেয়। আমাদের এখানে খেয়াল রাখতে লাগবে যে বেশি প্রফিট করা, বিগ প্রফিট করা কিন্তু বিগ ট্রেডার বলা যায় না। আপনি বিগ প্রফিট করলেন, আপনি কিন্তু বড় ট্রেডার বা প্রফেশনাল ট্রেডার কখনোই না। আপনাকে সবসময় কিন্তু আপনার রিস্ক খেয়াল করে চলতে লাগবে যে আপনার রিস্ক সাইকোলজি কি আছে। আপনি টোটাল ক্যাপিটালের কিন্তু 2% বা 1% যদি রিস্ক নেন, তাহলে কিন্তু আপনি একজন প্রফেশনাল ট্রেডার কিন্তু হতে পারবেন। তাই আমাদের সর্বদা খেয়াল রাখতে লাগবে যে আমাদের ক্যাপিটাল প্রোটেকশনের দিকে। ট্রেডিং এর প্রথম নিয়ম কি? অনেকেই মনে করে ট্রেডিং এর প্রথম নিয়ম হলো বেশি প্রফিট করা। অনেকেই মনে করে যে প্রফিট যদি আমি রোজ করি বা প্রফিট যদি আমি রেগুলার করতে থাকি, তাহলে কিন্তু আমি প্রফেশনাল ট্রেডার হয়ে যাব। আসলে প্রথম নিয়ম না, কিন্তু প্রথম নিয়ম হলো আপনার পুরো ক্যাপিটালকে প্রোটেক্ট করা। আপনার কাছে 1 লাখ টাকা আছে, এবার 1 লাখ টাকাকে আপনাকে প্রোটেক্ট করে চলতে লাগবে। আপনি যদি এই 1 লাখ টাকা প্রোটেক্ট না করে আপনি যদি বেশি রিস্ক নিয়ে নেন, মানে 25%, যেরকম আমরা দেখেছিলাম যে ট্রেডার এ কি করতো, তার পুরো টোটাল ক্যাপিটালের 25% রিস্ক নিয়ে নিত। এবার যদি 25% রিস্ক নেয়, তাহলে তার বাঁচবে কত? 75,000 টাকা। তো এবার এই 25,000 টাকা আনতে তাকে কত সময় দিতে লাগবে, কতটা রিস্ক নিতে লাগবে? আর একটা ট্রেডার 2% রিস্ক নেয়, মানে সে যদি 1 লাখ টাকা থাকে, 1 লাখ টাকা আছে, সে কি করে, তার 2% মানে হচ্ছে 2,000 টাকার রিস্ক নেয়। তার বদলে সে কি করে, যখন রিওয়ার্ড নেয় তখন সে কত নেয়? 4,000 টাকার ডবল। তো তাহলে তার কিন্তু প্রফিটেবল থাকার কিন্তু চান্স অনেক বেশি হাই হয়। আর যে 25% রিস্ক নিচ্ছে, সে কিন্তু পরের বার কখনোই 25% রিস্ক নিতে পারবে না, কারণ তার সাইকোলজিতে কিন্তু একটা এফেক্ট পড়বে। তো সে কি করবে, তারপরে 25% লস করার পর তারপরে সে কি করবে, সে কিন্তু ছোট ছোট প্রফিট করা বা ছোট ছোট রিস্ক নেওয়া শুরু করবে। তখন সে রিস্ক নেবে 2%, তখন সে রিস্ক নেবে 5%, কখনো সে রিস্ক নেবে 7%। দেখুন, যখন সে রিস্ক নিচ্ছে 7%, কিন্তু যখন প্রফিট করছে, ধর 2% উনি রিস্ক নিল, কিন্তু প্রফিট করছে 4%। আবার যখন 7% রিস্ক নিচ্ছে, তখন হয়তো লস খেয়ে যাচ্ছে, তাহলে কিন্তু তার সাইকোলজি কিন্তু ডিসব্যালেন্স হচ্ছে। আর সেকেন্ড হচ্ছে তার ক্যাপিটালও কিন্তু লুজ হচ্ছে, কারণ সে মানি ম্যানেজমেন্ট এইটা কিন্তু তারা জানে না। তো এই কারণে বলতে লাগে যে ট্রেড ম্যানেজ এবং মানি ম্যানেজমেন্ট, এই দুটো কিন্তু আপনার কিন্তু সাইকোলজি অনেক ডেভেলপ করে। মনে রাখবেন বন্ধুরা, মূলধনই আপনার ব্যবসার প্রাণ, ঠিক আছে? তো আপনার সবসময় ক্যাপিটালকে প্রোটেক্ট করে কিন্তু চলতে লাগবে। বড় ক্ষতি থেকে ফিরে আসা কিন্তু অনেক কঠিন। একটা মাথায় রাখবেন, যখনই আপনি একটা 20% বা 25% লস করে ফেলবেন, সেই বড় ক্ষতি থেকে কিন্তু আপনাকে আবার ফিরে আসা খুব কঠিন। কিন্তু আপনি ভেবে দেখুন যে 2% বা 1% আপনি রিস্ক নিচ্ছেন, সেই ছোট ছোট ক্ষতি কিন্তু আপনি যখন তখন রিকভার করে নিতে পারবেন যে কোনো সময়।
তাই এই কারণে একজন প্রফেশনাল ট্রেডার বড় লাভের চেয়ে বড় ক্ষতি এড়ানোর দিকে বেশি মন দেন। একজন বিগিনার একজন প্রফেশনাল ট্রেডারদের মধ্যে কিন্তু পার্থক্য শুধু এটাই থাকে যে প্রফেশনাল ট্রেডাররা কিন্তু বিগ লসের থেকে তারা কিন্তু সর্বদা এড়িয়ে চলার চেষ্টা করে। রিস্ক পার ট্রেড। একজন প্রফেশনাল ট্রেডার ট্রেড নেওয়ার আগে একটি প্রশ্ন করেন, যদি এই ট্রেড ভুল হয় আমি কত টাকা লস করতে পারবো। এটা কিন্তু একজন প্রফেশনাল ট্রেডার কিন্তু সর্বদা মাথায় রাখে যে আমি এখান থেকে যদি আমি লস করি, ধর এখানে আমি বাই করলাম, এখান থেকে যদি আমি লস করি তাহলে কত টাকা লস আমি নিতে পারবো। তারা কিন্তু কখনো এইটা হবে না যে আমি কত টাকা প্রফিট করতে পারবো, তাদের কিন্তু আগে আসে চিন্তা লস কত টাকা আমি ঝেলতে পারবো। এর জন্য দেখবেন রিস্ক টু রিওয়ার্ড কথাটা আসে। আপনি যদি খেয়াল করেন দেখবেন রিস্ক, প্রথমে আপনি কত টাকা রিস্ক নিতে পারবেন, তারপরে আসবে রিওয়ার্ড, তারপরে আসবে টাকা, প্রথমে আসবে কিন্তু আপনার লস। এই লস যদি আপনি ঝেলতে পারেন তাহলেই কিন্তু আপনার প্রফিট আসবে। এই কারণে কিন্তু রিস্ক টু রিওয়ার্ড কথাটা আসে। সেই কারণে একজন প্রফেশনাল ট্রেডার ট্রেড নেওয়ার আগে এই প্রশ্ন কিন্তু সর্বদাই করে, যদি আমি এই ট্রেডে ভুল করি আমি কত টাকা হারাবো। তারপর কিন্তু তিনি সিদ্ধান্ত নেন। তিনি কখনো এমন ঝুঁকি নেন না যা একটি ট্রেডেই তার মানসিক ভারসাম্য নষ্ট হবে। একজন বিগিনার কিন্তু চট করে তার 1 লাখ টাকা যদি ক্যাপিটাল থাকে, 1 লাখ টাকা যদি ক্যাপিটাল, সে কিন্তু যখন প্রথমে কিন্তু সে 25% রিস্ক নেওয়ার ক্যাপাসিটি রাখবে, কিন্তু একজন প্রফেশনাল ট্রেডার কখনোই 20% রিস্ক রাখবে না। এটাই একজন প্রফেশনাল বিগিনারের মধ্যে পার্থক্য। তারা কিন্তু কি করে, প্রফেশনাল ট্রেডাররা মানসিক ভারসাম্য যাতে নষ্ট না হয় তারা কিন্তু সেই জায়গাটা সবসময় খেয়াল রাখে। তো আমাদের নেক্সট বার আমাদের কি করতে লাগবে, আমাদের নেক্সট টাইম আমরা যখন ট্রেড নেবো তখন কিন্তু আমাদের কিন্তু মাথায় দুটো জিনিস রাখবে। প্রথম আমাদের মাথায় রাখতে লাগবে যে রিস্ক টু রিওয়ার্ড। প্রথমে আমার রিস্ক কত নেব এটা আপনাদের মাথায় রাখতে লাগবে, যে আমি 1 লাখ টাকা আমি 2000 টাকা বা 1000 টাকা বা 1000 টাকা, এর বেশি আমরা রিস্ক নেব না। ঠিক আছে, প্রথম। আর দ্বিতীয় আপনার কি করতে লাগবে, আপনার কিন্তু মাথায় রাখতে লাগবে যে ক্যাপিটালকে প্রোটেক্ট করে চলতে লাগবে। আমার এই ক্যাপিটালকে কখনো আমার যাতে নেগেটিভে না যায়। যদি কখনো আমি যেটা করি, সাধারণত আমার যদি 1 লাখ টাকা যখন থাকে তখন আমি কি করি, যে আমার যদি এটা লস খেয়ে যদি আমি 99,000 টাকায় চলে আসে, তখন আমি কিন্তু চেষ্টা করি আগে যেরকমভাবে হোক আগে কিন্তু আমার 1 লাখে মূল ক্যাপিটালে আগে আমার ফিরে আসতে লাগবে। তারপর আমি রিস্ক নেব কিসে, আমার প্রফিটের টাকায়। রিস্ক সর্বদা মাথায় রাখবেন, রিস্ক নিতে লাগবে আপনাকে প্রফিটের টাকায়। আপনি ধর 1000 টাকা প্রফিট নিলেন, এরপর আপনি রিস্ক নিন না 1000 টাকার, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার ক্যাপিটাল কিন্তু সেভ রয়েছে, 1 লাখ টাকা কিন্তু আপনার সেভ রয়েছে। আপনি 5,000 টাকা প্রফিট করলেন, এবার নিন না এই 5,000 টাকা, রিস্ক নিন, তার মধ্যে থেকে 2,000 টাকা 3,000 টাকা আপনি 5,000 টাকায় রিস্ক নিন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার ক্যাপিটাল যাতে নেগেটিভে না যায় এটা কিন্তু আপনার মাইন্ডে রাখতে লাগবে। যে ক্যাপিটাল যখনই আপনার নেগেটিভে যাবে তখন কিন্তু আপনার ক্যাপিটালকে সর্বদা আগে প্রোটেক্ট করে চলতে লাগবে। এখানে যদি 90,000-এ যদি চলে আসে, আপনার 1 লাখ ছিল সেখানে যদি 90,000-এ চলে আসে, তখন আপনি কি করবেন, আপনার আগে এই 90,000-তে 10,000 টাকা আগে প্রফিট করতে লাগবে, অল্প অল্প করে, কম রিস্ক নিয়ে। তখন আপনি রিস্ক নেবেন 1% বা 0.5% আপনার টোটাল ক্যাপিটালের। অল্প অল্প করে আপনি প্রফিট করে আগে আপনার 1 লাখ করুন, তারপরে প্রফিটের টাকায় আপনি রিস্ক নিন। ঠিক আছে, তাহলে কিন্তু রিস্ক ছাড়া কিন্তু আপনি কোনো সময় রিওয়ার্ড পাবেন না, আর রিস্ক বড় নিলে কিন্তু আপনি প্রফিটও বড় পাবেন। তাই রিস্ক সর্বদা বড় নেবেন, কখন, প্রফিটের টাকায়। মার্কেট থেকে যেটা পাচ্ছেন সেটা থেকে আপনি রিস্ক নেবেন। আসবো পজিশন সাইজের মনোবিজ্ঞান কি আছে। একই সেট আপ, একবার আপনি ছোট লটে ট্রেড করলেন, আপনি দেখবেন শান্ত থাকবেন। ধর আপনি এখানে 1 লটে আপনি ট্রেড করলেন, যে সেল এন্ট্রি নিলেন, আপনার কিন্তু মাইন্ড কিন্তু শান্ত থাকবে। আপনি জানেন যে এইখানে আপনার এসএল আছে, এখানে যদি 1000 হলে আমার খুব বেশি হলে আমার 500 টাকা লস হবে। ঠিক আছে, আবার এই জায়গাটাই আপনি সেল এন্ট্রি নিলেন, লট কি হলো আপনার 10 লট নিলেন, যেখানে 1 লটে আপনি রিস্ক নিয়েছিলেন 500 টাকা, সেখানে আপনি 10 লট নিলেন। আপনার কিন্তু মাইন্ডে চলে আসলো যে আপনার কিন্তু 5,000 টাকা লস হতে পারে। ঠিক আছে, এরপরে কি হবে, আপনার কিন্তু সাইকোলজি চেঞ্জ হয়ে যাবে, আপনার কিন্তু মন কি হবে, সঙ্গে সঙ্গে অশান্ত হয়ে যাবে। কেন, আপনি লট সাইজ বাড়িয়ে দিয়েছেন।
হঠাৎ দেখবেন আপনি, তখন কি করবেন, আপনার সাইকোলজি যখন একটু চেঞ্জ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আপনি কি করবেন, আপনি দেখবেন যে ঘন ঘন আপনি চার্ট দেখতে শুরু করেছেন, যেখানে আপনি এখানে লস নিয়ে, এখান থেকে আপনি ট্রেড নিয়েছেন সেল সাইডে, আপনি জানেন যে মার্কেট এতটা আসবে, কিন্তু আপনি কি করবেন, এটা কিন্তু ধৈর্য ধরে রাখতে পারবেন। আপনি কি করবেন, সর্বদা চার্ট দেখতে শুরু করে দেবেন। ছোট ছোট ওঠানামাতে কিন্তু আপনার ক্যালকুলেশন বেড়ে যাবে। কেন? কারণ একটাই, সেটা হচ্ছে আপনি যখন ট্রেড নিয়েছিলেন ওয়ান লটে, তখন কিন্তু আপনার সাইকোলজি ঠিক ছিল যে এখান থেকে আমি সেল এন্ট্রি নিয়েছি, জোর হলে আমি লস খাবো এখানে 500 টাকা, আপনি যদি মানে প্রফিট করবো আমি 1000 টাকা কি 1200 টাকা, আমার প্রফিট থাকবে। আপনার কিন্তু একদম মাইন্ড কিন্তু একদম কুল থাকবে, কারণ আপনি জানেন আপনার লস কত। মাইন্ড তখনই কুল থাকে যখন আপনি জানেন আপনার লস কত। আপনি 10 লটে নেন, আপনি জানেন যে আপনার লস এবার কিন্তু হয়ে গেল 5000 টাকা। এবার কিন্তু আপনি ঘন ঘন চার্ট দেখতে শুরু করবেন। যখনই ছোট ছোট ওঠানামা হবে, তখনই আপনার ভয় বেড়ে যাবে। যখন টার্গেটে আসতে পারেনি, ধর এখানে নামতে পারলো না, ধর এখান থেকে একটু উঠতে শুরু, আপনি কি করবেন, সঙ্গে সঙ্গে প্রফিট বুক করে নিয়ে এক্সিট হয়ে যাবেন। কারণ আপনার কিন্তু মাইন্ডে সর্বদা করবে যে আমার 5000 টাকা লস হয়ে যাবে, 5000 টাকা লস, এই মাইন্ডে সর্বদা ঘুরতে থাকবে। তাই পজিশন সাইজ আপনার আবেগের উপর সরাসরি কিন্তু প্রভাব ফেলে। যদি একই ট্রেডে ঝুঁকি আপনার মানসিক সহনশীলতার চেয়ে বেশি হয়, তাহলে আপনি পরিকল্পনা অনুসরণ করতে পারবেন না। এরপরে আসুন ড্রডাউনের সময় আমাদের মানসিকতা কিরকম হয়। প্রত্যেক ট্রেডারের জীবনে এমন একটা সময় আছে যখন কয়েকটি ট্রেড পরপর ক্ষতি হয়। আপনি এটা খেয়াল করে দেবেন, আমারও সেটা হয়, প্রতি কটা ট্রেডারের, প্রফেশনাল হোক বিগিনার হোক সবারই পরপর রোজ আপনি দেখবেন যে ক্ষতি হচ্ছে, আপনার লস হচ্ছে। আপনি এখানে ট্রেড নিচ্ছেন, সেল এন্ট্রি দেখলেন আপনার লস হয়ে গেল, আপনি এইখান থেকে বাই এন্ট্রি নিলেন, দেখলেন আপনার লস হয়ে গেল। পরপর আপনার সেটআপ অনেক সময় কাজ করবে না। তখন কি হবে, তখন কিন্তু নতুন ট্রেডাররা কি করবে, লট সাইজ বাড়িয়ে দেবে, দ্রুত লস তোলার চেষ্টা করবে এবং নিয়ম ভাঙতে শুরু করবে। আর প্রফেশনাল কি করবে, প্রফেশনাল কিন্তু ঝুঁকি কমিয়ে দেবে। ধর রোজ আমার লস হচ্ছে, তখন আমি কি করবো, ঝুঁকি কমিয়ে দেবো। যেটা আমি 5 লটে করতাম, সেখানে আমি নিয়ে আসবো কত লটে, 2 লটে। যেখানে আমি রোজ 2 লটে করতাম, সেখানে আমি করবো কি 1 লটে। আমি কিন্তু ঝুঁকি কমিয়ে আনবো, কম ট্রেড নেব। যেখানে আমি দিনে 3টে ট্রেড নিতাম, সেখানে কিন্তু আমি নেব কিন্তু 2টো ট্রেড বা 1টা ট্রেড। জার্নালে বিশ্লেষণ করব। আমি যে রোজ যে জার্নাল লিখি, সেই জার্নালে আমি কিন্তু বিশ্লেষণ করবো যে কেন আমার লস হচ্ছে বা সেটআপটা কেন ওয়ার্ক করছে না। আর একটা সেটআপ আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনার 100 ডেজ একটা সেটআপের ওপর কাজ করতে পড়বেন, তখন আপনি বুঝতে পারবেন আপনার সেটআপ ঠিক আছে কি ভুল আছে। যদি দেখেন 100 ডেজের মধ্যে আপনার 40 দিন প্রফিট হচ্ছে আর 60 দিন যদি লস হয়, তাহলে কিন্তু সেই সেটআপ কখনোই ভালো না। আপনার কিন্তু টোটাল 60% কিন্তু আপনার সেটআপে ওয়ার্ক করা চাই বা 50%, তাহলে কিন্তু আপনি প্রফিটে থাকবেন। কিন্তু 40% যখনই চলে আসবেন, আপনার কিন্তু প্রফিট টাইটায় চলে আসবে। প্রফিটে থাকবেন কিন্তু টাইটায় চলে আসবে। যদি কখনো যদি মানে একটু এদিক ওদিক হয়, আপনি কিন্তু লসে চলে আসবেন সেই মাস। তাই এর জন্য আপনার কিন্তু স্ট্র্যাটেজিটা কিন্তু মেনটেন করে চলতে লাগবে। আর স্ট্র্যাটেজি কিন্তু আপনার সেইভাবেই সেটআপ স্ট্র্যাটেজি সেইভাবেই কিন্তু তৈরি করতে লাগবে। তাই প্রফেশনাল ট্রেডাররা কি করবে, ঝুঁকি কমিয়ে আনবে, কম ট্রেড করবে, জার্নাল বিশ্লেষণ করবে এবং আত্মবিশ্বাসী নয়, তথ্যের উপর নির্ভর করবে যে আমার তথ্য কি বলছে, আপনার সেটআপ কি বলছে, এর উপরে কিন্তু বিশ্বাস করবে। আর একটা কথা মাথায় রাখবেন, ড্রডাউন স্থায়ী নয় যদি আমি নিয়ম না ভাঙি। রিস্ক অফ রুইন। ট্রেডিং এর একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো রিস্ক অফ রুইন। এর অর্থ কি? এর অর্থ হলো আপনার ট্রেডিং অ্যাকাউন্টে এমন পর্যায়ে নেমে যাওয়া যেখান থেকে ফিরে আসা অত্যন্ত কঠিন। এটি সাধারণত হয় যখন একটি ট্রেডে অতিরিক্ত আপনি ঝুঁকি নিয়ে নিলেন, মানে যেখানে আপনার 1% বা 2% রিস্ক নেওয়ার কথা, সেখানে আপনি নিয়ে নিলেন 5% বা 7%। এতে কি হলো যে আপনি যখন 2000 টাকার বদলে আপনি 1 লাখে আপনি 5000 টাকা বা 7000 টাকার রিস্ক নিয়ে নিলেন, তখন কিন্তু আপনি কি হবে, আপনার কিন্তু ক্যাপিটাল কমতে থাকবে। ধারাবাহিক পরপর লট সাইজ বাড়ানো, যেখানে আপনি 1 লটে ট্রেড নিতেন, সেখানে আপনি কি করবেন, 2 লট বা 3 লটে আপনি ট্রেড নেবেন। এতে কি হবে, আপনার কিন্তু লস বেড়ে যাবেন। তারপরে কি হবে, স্টপ লস না মানা। ধর আপনি এইখান থেকে সেল এন্ট্রি নিয়েছিলেন, কিন্তু আপনি ভাবলেন যে না মার্কেট আরো নিচে নামবে, আপনি এসএল এইখানে রাখলেন। যেখানে আপনার 2% রিস্ক নেওয়ার কথা, সেখানে আপনি নিয়ে নিলেন কি 5% রিস্ক। এতে কি হবে, আপনার কিন্তু লসের সংখ্যা বেড়ে যাবে।
প্রফেশনাল ট্রেডাররা কি করে জানেন? প্রফেশনাল ট্রেডাররা সর্বদা রিস্ক অফ রুইন যতটা সম্ভব শূন্যতার কাছাকাছি আনে। এর মানে কি, ধর তিনি এখান থেকে সেল এন্ট্রি নিলেন, রিস্ক নিলেন 1:2। এবার কি হবে, যখন মার্কেট নিচের দিকে নামবে তখন কি করবে, তার এসএলটা একদম শূন্যতার কাছে নিয়ে চলে আসবে, মানে ব্রেক ইভেনে। মানে তিনি এইখানে সেল করেছেন, এইখানে নিয়ে কিন্তু চলে আসবে, মানে লস হলেও যদি মার্কেট উপরে ওঠে তাও কিন্তু তার লস হবে না। ঠিক আছে, এরপরে মাথায় রাখবেন, লাভের পেছনে নয়, দীর্ঘমেয়াদী ধারাবাহিকতার পেছনে ছুটুন। নতুন ট্রেডারদের চিন্তা, আজ কত টাকা লাভ করলাম। প্রফেশনাল ট্রেডারদের চিন্তা, আমি কি আগামী 5 বছর এই ব্যবসা টিকিয়ে থাকতে পারবো। এই একটি প্রশ্নই তাদের আলাদা করে। বিগিনাররা কিভাবে, বিগিনাররা ভাবে যে আজ আমি কত টাকা প্রফিট করব। তারা শুধু আজকের দিনে ভাবে যে আজ আমি কত টাকা প্রফিট করে বেরোবো, কিন্তু প্রফেশনালরা কিন্তু ভাবে কিন্তু ভবিষ্যতের কথা, যে আমি আগামী 5 বছর কি আমি এই মার্কেটে কি টিকে থাকতে পারবো। তাহলে আমার সেই বুঝে কি করতে লাগবে, ক্যাপিটালকে প্রোটেক্ট করতে লাগবে। ক্যাসিনো মেন্টালিটি বনাম বিজনেস মেন্টালিটি। ক্যাসিনো প্লেয়ারের মেন্টালিটি, একজন ক্যাসিনো প্লেয়ার কি করে, আজ বড় লাভ করতে লাগবে। ক্যাসিনো প্লেয়ারে মানে ক্যাসিনোতে যারা জুয়া খেলতে যায় তাদের কি মেন্টালিটি থাকে, তাদের মেন্টালিটি থাকে কিন্তু আজ আমাকে বড় প্রফিট করতে লাগবে, বড় দান মারতে লাগবে। হারলেও তারা কি করে, বড় বাজি ধরে। ধর প্রথম একটা লস হলো তার 20,000 টাকা, ধর 1 লাখ টাকা নিয়ে গেছে, তার লস হলো 20,000 টাকা। এরপরে সে কি করবে, পরের দানে সে কিন্তু আরো বাড়িয়ে দেবে, মানে সে তখন নেবে 40,000 টাকা। ঠিক আছে, তার কিন্তু 20,000 টাকা হারার পর কিন্তু তার চলে আসলো 80,000 টাকা। তারপরে সে কি করবে, 80,000-এর মধ্যে সে 40,000 টাকা রিস্ক নেবে। তখন কি হবে, তার কিন্তু সেটাও যদি হারে তাহলে কিন্তু তার কাছে চলে আসলো কত, 40,000 টাকা। 1 লাখের মধ্যে তার চলে আসলো 40। এটাকে বলা হয় কি, গ্যাম্বলার মেন্টালিটি বা ক্যাসিনো প্লেয়ার মেন্টালিটি। তারা কি করে, আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয়, ভাগ্যের উপর নির্ভর করে। তারা কিন্তু সর্বদা কিন্তু লাকের উপর নির্ভর করে। ঠিক আছে, তারা কিন্তু সর্বদা লাকের উপর নির্ভর করে। তারা কিন্তু তাদের কিন্তু কোনো স্ট্র্যাটেজি নেই, কোনো সেট আপ নেই, কোনো কিছু নেই। তাই তাদের সিদ্ধান্ত নেয় কিন্তু আবেগ দিয়ে। বিজনেস মেন্টালিটি, প্রতিটি ট্রেড একটি ব্যবসায়িক সিদ্ধান্ত। ক্ষতি ব্যবসার খরচ, নিয়ম প্রতিষ্ঠানের নীতি আর ধারাবাহিকতা দীর্ঘমেয়াদের লাভ। একজন প্রফেশনাল ট্রেডারের নিজের ট্রেডিংকে একটি ব্যবসা হিসাবে দেখেন, জুয়া হিসাবে নয়। ব্যবসার রুলস রেগুলেশন সবকিছু কিন্তু মেনে চলে, তারা কিন্তু কখনোই তাদের রুলসের বিপরীতে যায় না। ক্যাপিটাল প্রোটেকশনের 10টি নীতি। আপনার ক্যাপিটাল কিভাবে প্রোটেকশন করবে তার কিন্তু 10টি নীতি আছে। ফার্স্ট, এক ট্রেডে এমন ঝুঁকি নেবেন না যা রাতে আপনার ঘুম নষ্ট করতে পারে। আমরা অনেক সময় কি করি, 1 লাখ টাকার আমরা কিন্তু রিস্ক নিয়ে নিই 40,000 টাকা। এতে কি হবে, আমাদের কিন্তু রাতে ঘুম উড়ে যাবে। আমাদের কিন্তু সর্বদাই কিন্তু আমরা ভাবতে থাকবো যে আমাদের যদি লস হয়ে যায় তাহলে কিন্তু 40,000 টাকা লস হয়ে যাবে, যদি লস হয় 40,000 টাকা লস হবে। এতে কিন্তু আমাদের রাতের ঘুমটা নষ্ট হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে বড় লসের পর ট্রেডের সংখ্যা কমানো। অনেক সময় আমরা কি করি যে লস বড় নিয়ে নিলাম, তারপরে কি করি, লস হওয়ার পর আমরা আরো লট সাইজ বাড়িয়ে দিলাম। এতে কিন্তু আমাদের লসের সংখ্যা বা লস বাড়তে থাকে। থার্ড, ধারাবাহিক লসের পর যখন হবে তখন লট সাইজ কিন্তু বাড়াবেন না। মূলধনকে সম্মান করুন, স্টপ লসকে খরচ হিসাবে দেখুন, শাস্তি হিসাবে নয়। মূলধন হারালে সুযোগও হারাবে, লাভের চেয়ে অ্যাকাউন্ট সার্ভাইভ গুরুত্বপূর্ণ। কখন ট্রেড করবেন তার মতনই কখন ট্রেড করবেন না এটাও শিখুন। প্রতি মাসে প্রথম লক্ষ্য অ্যাকাউন্ট নিরাপদে। যেটা আমি প্রতিবার বলি যে আপনার যে ক্যাপিটাল রয়েছে সেটা কিন্তু আপনি আগে নিরাপদ করুন, তারপরে কিন্তু আপনি প্রফিটের টাকা দিয়ে রিস্ক নিন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট গ্রো হবে, নাহলে কিন্তু গ্রো হবে না। তো এই ছিল 10টি নীতি ক্যাপিটাল প্রোটেকশনের। প্রফেশনাল ট্রেডারের রিস্ক মান্ত্রা। একজন প্রফেশনাল ট্রেডার কি করে, তারা দিনের শুরুতে কিছু নিয়ম পালন করে। সেটা হচ্ছে তারা মাইন্ডে সর্বদা বলে, আমার কাজ ভবিষ্যৎ জানা নয়, আমার কাজ ঝুঁকি নিয়ন্ত্রণ করা। প্রতিটি ট্রেডে আমি লাভও করতে পারি আবার ক্ষতিও করতে পারি, কিন্তু আমি এমনভাবে ট্রেড করব যাতে আগামীকালও আমি এই ব্যবসায় টিকে থাকতে পারি। কারণ আমার সবচেয়ে মূল্যবান সম্পদ শুধু টাকা নয়, আমার টিকে থাকার ক্ষমতা। এটা কিন্তু প্রফেশনাল ট্রেডাররা প্রতিবার তাদের কিন্তু মাইন্ডে কিন্তু এই কথাগুলো চালনা করে। তাই আপনিও এই প্রফেশনাল ট্রেডারের মন্ত্র আপনি লিখে নিতে পারেন, এটা কিন্তু আপনার ভবিষ্যতে কিন্তু কাজে লাগবে। আজকে একটি অনুশীলন করুন। আজ আপনার শেষের 20টি ট্রেড দেখুন এবং লিখুন কতটি ট্রেড আপনি পরিকল্পিত স্টপ লস মেনেছেন।
কতটি ট্রেডে আবেগের কারণে নিয়ম বদলেছেন? যদি সব ট্রেডে একই রিস্ক বজায় রাখতেন ফলাফল কি হতো? এই অনুশীলন আপনাকে বুঝতে সাহায্য করবে আপনার সমস্যা স্ট্র্যাটেজিতে নাকি শৃঙ্খলায়। সো আপনি 20টি ট্রেডের রিভিউ করুন এবং রিভিউ করে আপনি দেখুন যে আপনার সেট আপ অনুসারে যদি আপনি ট্রেড নিতেন তাহলে কটা লস হতো, মানে এসএল কটা হিট হতো। এরপরে আপনি দেখবেন কি আবেগের জন্য আপনি নিয়ম কি পাল্টেছেন। ধর আপনার সেট আপ রয়েছে এই লেভেলে, আপনি কি আবেগবশত সেই জায়গা থেকে আপনি সেল না করে আপনি বাই এন্ট্রি নিয়েছেন? কটা এরকম ট্রেড হয়েছে 20টার মধ্যে? আর তারপরে লাস্টে দেখুন যে যদি সব ট্রেড একই রিস্ক বজায় রাখতেন তাহলে ফলাফল কি হতো। ধর প্রতি কটা ট্রেডে আপনি 1:2 আপনি রিস্ক নিয়ে চলেন, তাহলে আপনার ফলাফল কি দাঁড়াতো। এই অনুশীলন কিন্তু আপনার সমস্যা স্ট্র্যাটেজি নাকি শৃঙ্খলার জন্য এটা কিন্তু আপনি বুঝতে পারবেন, আর সেই মতন কিন্তু আপনি ভবিষ্যতে কিন্তু চলতে পারবেন। তো বন্ধুগণ, ট্রেডিং এর প্রথম জয় হলো অ্যাকাউন্ট বাঁচিয়ে রাখা, দ্বিতীয় জয় হলো নিজের মনকে নিয়ন্ত্রণ করা, তৃতীয় জয় ধারাবাহিকভাবে নিয়ম মেনে চলা। এই 3টি জয় অর্জন করতে পারলে লাভ একটি স্বাভাবিক ফলাফল হয়ে দাঁড়ায়। শেষ একটি উক্তি দিয়ে করব। পেশাদার ট্রেডাররা লাভের কথা ভাবেন, কিন্তু প্রফেশনাল ট্রেডাররা প্রথমে ভাবেন আমি কিভাবে আজও, আগামীকালও এবং আগামী বছরও এই খেলায় টিকে থাকব। ধন্যবাদ। পরবর্তী পর্বে থাকবে দ্য 7 হ্যাবিট অফ হাইলি প্রবাবিলিটি ট্রেডার্স। এই পর্বে আমরা আলোচনা করব ধারাবাহিক লাভজনক ট্রেডারদের 7টি দৈনিক অভ্যাস, কেন একই অভ্যাস বছরের পর বছর সাফল্য তৈরি করে, কিভাবে শৃঙ্খলা একটি স্বয়ংক্রিয় অভ্যাসে পরিণত হয়, একটি পূর্ণাঙ্গ মর্নিং ট্রেডিং এবং ইভিনিং রুটিন যা বিশ্বের বহু প্রফেশনাল ট্রেডাররা অনুসরণ করেন। তো আগামী পর্বে আমরা এই 4টে জিনিস নিয়ে আলোচনা করব। আর আমাদের এই পর্ব কেমন লাগছে আপনি অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আজকের জন্য এইটুকু, আবার আগামীকাল আপনাদের সাথে দেখা হচ্ছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটুকুই কামনা করব।